ওয়েলকাম। এসএলএসটি এডুকেশন বিষয় এবং ইতিহাসেও কিছুটা এগুলো কাজে লাগবে, অন্যান্য ক্ষেত্রেও কিছুটা কাজে লাগবে। আমরা সাবজেক্টের যে প্রশ্নগুলো ধরতে পারে তার আমরা ধাপে ধাপে আসবো। গতকালকে আমরা একদম প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার থেকে বলেছিলাম, আজকে বৌদ্ধ শিক্ষার থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। যেমন ধরুন, এমন হতে পারে যে আচ্ছা, নালন্দা নাম শুনেছেন? এই নালন্দার নামটি কেন হয়েছে? নালন্দার নামকরণ নামটির কারণ কি? বৌদ্ধ শিক্ষার আচ্ছা দুটো ভালো দিক কি আছে যা আধুনিক শিক্ষায় কাজে লাগানো যেতে পারে? আচ্ছা, ত্রুটি বা সীমাবদ্ধতা কি আছে? বৌদ্ধ শিক্ষায় কয় প্রকার শিক্ষক থাকতো? কি কি উপাধি দেওয়া হতো? ত্রিশরণ মন্ত্র কি? এই ধরনের বহু প্রশ্নের মুখোমুখি কিন্তু বিগত বছরগুলোতে যারা চাকরি প্রার্থী ছিলেন, শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী, তাদের কিন্তু মুখোমুখি হতে হয়েছে। এরকমই কয়েকটি প্রশ্ন আলোচনা করবো। প্রথমে ধরুন যেটা বলবো যে আচ্ছা, নালন্দার নাম শুনেছেন? হ্যাঁ, নালন্দা ছিল একটি মহাবিহার, যাকে বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয়। সেটা বর্তমান বিহার রাজ্যের কাছে অবস্থিত, তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এবারে নালন্দার নামকরণ কেন হয়েছে বলুন তো? এটা বলতেই পারে। এই শেখার উত্তরটা আমাদের কীরকম হবে? স্যার বা ম্যাডাম যেই থাকবে, স্যার নালন্দার নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে। কোনো একটি নির্দিষ্ট করে বলা না গেলেও বেশ কিছু মতবাদ রয়েছে। যেমন ইত সিং, চাইনিজ পরিব্রাজক ছিল ইত সিং, তিনি বলেছেন যে নাগানন্দ সরোবর ছিল সেই নালন্দা যেখানে প্রতিষ্ঠিত, সেখানে একটি সরোবর জলাশয় ছিল বিরাট, নাগানন্দ সরোবর। সেই নাগানন্দ সরোবর থেকেই নাকি নালন্দা নামকরণ হয়েছে। আবার ফাইয়েন, যিনি চাইনিজ যে পরিব্রাজক, ফাইয়েন বলেছেন যে নাল নামে তাকে, ওই নাল থেকে নাকি নালন্দা নামটি এসছে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বা সেটা অনেকের মধ্যে অনেকে বলেছেন ঐতিহাসিক, যে ন যোগ অলম যোগ দা, এটা থেকে নালন্দা এসে। এর অর্থ হচ্ছে যেখান থেকে অনবরত দান করা হতো। এখানে দান অর্থে কিন্তু জ্ঞানকেই বুঝিয়েছেন ঐতিহাসিকগণ। ন যোগ অলম যোগ দা, যেখানে থেকে অনবরত দান করা হতো। ঠিক আছে, এখানে দান কথা মানে কিন্তু চাল ডাল ওই ত্রিপালের কথা বলা হচ্ছে না, অনবরত জ্ঞান দান করাতো, যেখানে দান কখনো থামতো না, সেখান থেকে নালন্দা এসে। আবার অনেকে মনে করেন যে প্রতিষ্ঠাতা এবং গৌতম বুদ্ধের প্রিয় অন্যতম একজন শিষ্য যে নাগার্জুন, তার নাম থেকেও নাকি নালন্দা নামটি এসে। এর মধ্যে কোনোটিকে আমরা সম্পূর্ণ যেমন গ্রহণ করতে পারি না, কোনোটিকেই বর্জন করতেও পারি না ঐতিহাসিকদের মতে। এইভাবে আমরা আপনার মতন করে আপনি উপস্থাপন করুন। আচ্ছা, ত্রিশরণ মন্ত্র কি? ত্রিশরণ মন্ত্র যখন বৌদ্ধ শিক্ষায়, বৌদ্ধ বিহারে শিক্ষার্থীরা প্রবেশ করতো 8 বছর বয়সে, তখন তাদেরকে একটি সেই প্রবজ্জা হতো যখন, তখন শ্রমণদের একটি মন্ত্র পাঠ করে তবেই শপথ নিতে হতো। শপথ, ঠিক আছে, ওথ নেওয়া, যেমন মেডিকেল স্টুডেন্টরা নেয় সেই রকম ওথ নেয়, ঠিক সেই রকম শপথ নেওয়া যে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। অর্থাৎ আমি বুদ্ধকে স্মরণ করব, আমি ধর্মকে স্মরণ করব, আর আমি এই সংঘকে স্মরণ করবো। অর্থাৎ বুদ্ধকে মেনে চলবো, ধর্মকেও আমি মেনে চলবো, এবং এই যে সঙ্গে আমি যাচ্ছি তার যে নিয়ম কানুন, প্রাতিষ্ঠানিক যে নিয়ম কানুন আছে, ডিসিপ্লিন আছে, সেটাকেও আমি মেনে চলবো। তিনটে জিনিস স্মরণ করতে তো ত্রি কথার অর্থ তিন, তাই বলা হচ্ছে ত্রিস্মরণ মন্ত্র। তারপরে কি, বৌদ্ধ শিক্ষায় কয় ধরনের শিক্ষক ছিল? বৌদ্ধ শিক্ষায় সাধারণত 2 ধরনের শিক্ষক ছিল। একজন হচ্ছেন উপাধ্যায়, আর এক প্রকার শিক্ষক ছিলেন তার হচ্ছে কর্মাচার্য। উপাধ্যায় মানে যিনি তাত্ত্বিক জ্ঞান দিতেন, ত্রিপিটক চতুর্বেদ সহ ন্যায় দর্শন কাব্য সাহিত্য। আমরা জানি বৌদ্ধ শিক্ষার বিরাট পাঠ্যক্রম ছিল, বিশেষ করে মঠ বিহারগুলোতে। সেই সমস্ত তাত্ত্বিক জ্ঞান যে সমস্ত শিক্ষক বা গুরুরা দিতেন, তাদের বলা হতো উপাধ্যায়। আর কর্মাচার্য, কর্মযোগ আচার্য, যিনি কর্ম অর্থাৎ আচরণের শিক্ষা দিতেন, ডিসিপ্লিন শেখাতেন, অন্যান্য আচার আচরণ বা মানে ব্যবহারিক জ্ঞান যিনি দিতেন, তিনি ছিলেন কর্মাচার্য। এই 2 প্রকার শিক্ষকের কথাই কিন্তু আমরা জেনেছি। তারপর আসতে পারে, আচ্ছা বৌদ্ধ শিক্ষায় কি কি উপাধি দেওয়া হতো? বৌদ্ধ শিক্ষায় সাধারণত 2 প্রকারের উপাধির প্রচলন ছিল। একটা হচ্ছে উপসম্পদা, আর একটি ছিল উপাধ্যায়। শিক্ষার্থীরা সাধারণত 8 বছর বয়সে প্রবজ্জার মধ্যে দিয়ে সঙ্ঘে প্রবেশ করত। 12 বছর শিক্ষা গ্রহণ করার পর, অর্থাৎ শিক্ষার্থীর বয়স যখন 20 বছর হচ্ছে, মানে 8 বছরে শুরু করেছিল, 12 বছর স্টাডি করেছে, 12 যোগ 8 20 বছর। শিক্ষার্থীর বয়স বললে 20 বলতে হবে, শিক্ষাকাল বলে 12 বছর বলতে হবে। 12 বছর অধ্যয়ন করার পর 20 বছর বয়সে তাদের একটি উপাধি দেওয়া হতো। মূল্যায়ন করার পর, মূল্যায়নে তারা যদি কোয়ালিফাই করতো, তাদের একটি উপাধি দেওয়া হতো, সেটাকে বলা হতো উপসম্পদা।
এইবারে উপসম্পদা অবস্থা থেকে আরও 10 বছর স্টাডি করা হতো, অর্থাৎ আমি গ্র্যাজুয়েট হলাম, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি করছি, ওকে, 10 বছর সে ডিউরেশনটা ছিল। এই 10 বছর তাকে উপসম্পদা অবস্থায় পাঠ গ্রহণ করার পর আবার মূল্যায়ন হতো। যদি তিনি কৃতকার্য হতেন তাহলে তাকে উপাধ্যায় উপাধি দেওয়া হতো। আমরা আগেই বললাম উপাধ্যায় মানে কিন্তু সেখানকার তিনি এবার স্টাফ, শিক্ষকতার স্টাফ হয়ে গেছেন, অর্থাৎ শিক্ষক হিসেবে তিনি কিন্তু মানে পরিগণিত হতেন। আচ্ছা, বৌদ্ধ শিক্ষার প্রধান দুটি গুরুত্ব যেটা আধুনিক শিক্ষায় গ্রহণ করার মতো কি আছে আপনি মনে করেন, বা কিছু কি আছে? অবশ্যই আছে। প্রথমত হচ্ছে বৌদ্ধ শিক্ষায় সার্বজনীনতা। আমরা দেখেছি বৌদ্ধ শিক্ষায় কোনো জাতিভেদকে প্রাধান্য দেওয়া হয়নি, কোনো রকম জাতিভেদ নেই। যোগ্যতা অনুযায়ী যে কেউ বৌদ্ধ সংঘ, মঠ বা বিহারে প্রবেশ করতে পারত। তবে কিছু বাধ্যবাধকতা আমরা জানি কাদের ছিল, ওই কুষ্ঠরোগী, চোর বা তাদের সন্তানেরা, তাই তো, বিকলাঙ্গ, এই ধরনের কিছু বাদ দিয়ে রাজদ্রোহী এরা বাদে যে কেউ কিন্তু এই শিক্ষায় প্রবেশের সুযোগ পেত, জাতিভেদ ছিল না। এটা বর্তমান শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ। ভাষা বলতে পারি, বৌদ্ধ শিক্ষায় কি দেখেছি আমরা? আঞ্চলিক ভাষা, প্রাকৃতিক ভাষা, পালি ভাষা, এগুলোকে খুব কিন্তু ফোকাস করা যায়, শুধু সংস্কৃতির উপরে থাকা হয়নি। তাহলে এটা একটা ভালো দিক। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি স্যার যে সব জায়গায় আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা শিক্ষাদানটাকে, আমাদের দেশের সমস্ত কমিশনগুলোই কিন্তু মাতৃভাষা শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন, একদম প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। তাহলে বৌদ্ধ শিক্ষার এই যে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া, এটাও বর্তমান শিক্ষায় সমর্থনযোগ্য। তারপর হচ্ছে গণতান্ত্রিকতা। আমরা দেখেছি বৌদ্ধ মঠ বা বিহারগুলো পরিচালিত হতো কোনো রকম কিন্তু কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। সেখানকার পরিচালন মণ্ডলীরা তারাই সবাই মিলে সিদ্ধান্ত নিতেন এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য প্রতিপক্ষ সভা বসত। প্রতিপক্ষ সভাটা পরের দিন বলবো। প্রতিপক্ষ সভা বসত, ফলে এই প্রতিপক্ষ সবার উপরে কিন্তু নির্ভর করতো, বা অন্যান্য যে বডি ছিল যে সেগুলো ছিল সম্পূর্ণটাই গণতান্ত্রিক। এইটাও আধুনিক শিক্ষায় কিন্তু অবশ্যই খুব প্রাসঙ্গিক। আচ্ছা, বৌদ্ধ শিক্ষার কি তাহলে সবই ভালো? আপনার চোখে কি মনে হয় না বৌদ্ধ শিক্ষায় কোনো খারাপ দিক ছিল? নিশ্চয়ই স্যার, বৌদ্ধ শিক্ষার কিছু ত্রুটিপূর্ণ দিক আছে, যেটাও কিন্তু আমার অন্তত মনে হয়েছে যেটা না থাকাই ভালো, যেটা সমালোচনাযোগ্য। যেমন বলুন, অবশ্যই নারী শিক্ষা। গৌতম বুদ্ধ নিজে প্রথম দিকে বৌদ্ধ মঠ বা বিহারগুলোতে নারীদের প্রবেশাধিকার দিতে চাননি, তিনি নারী শিক্ষার বিরোধী ছিলেন। পরবর্তীতে তার যে প্রিয় শিষ্য গৌতমী বা অন্যান্যদের অনুরোধে তিনি নারীদের শিক্ষার অধিকার দিয়েছিলেন। বৌদ্ধ মঠগুলোতে নারীরা অধিকার পেলেও তা ছিল সংকুচিত, তাদের জন্য পৃথক নিয়ম ছিল, যেটি কোনো শিক্ষা ব্যবস্থারই গর্বের বিষয় হতে পারে না। তারপর হচ্ছে কি সংকীর্ণতা। বৌদ্ধ শিক্ষা কি সংকীর্ণতা কি? তারা ধর্মনীতির বাইরে কিন্তু শিক্ষাটাকে নিয়ে যেতে পারেননি। সে যেমন তিনি ত্রিপিটককে গুরুত্ব দেওয়া হয়েছে আর চতুর্বেদকেও গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কোথাও যেন একটা ধর্মীয় সংকীর্ণতার গণ্ডি বারবার থেকে গেছে, যেটা আধুনিক কালে শিক্ষায় কোনো ধর্ম, বর্ণ, জাতি, যেটা আমাদের সংবিধানের 45 নং ধারা বা অন্যান্য ধারায় আমরা দেখেছি, কোনো কিছুর অজুহাতেই কাউকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। সেই সংকীর্ণতা, ইনক্লুসিভ এডুকেশনকেও কিন্তু বৌদ্ধ শিক্ষা মানে স্বীকার করে না, কারণ সেখানে যারা ব্যতিক্রমী শিশু ছিল তাদের সংঘ বা মঠে প্রবেশেরই অধিকার নেই, যেটা আধুনিক শিক্ষার পরিপন্থী বলে আমি মনে করি। তারপরে আর কি হতে পারে? সামরিক শিক্ষা দানের কোনো ব্যবস্থা কিন্তু বৌদ্ধ মঠ বিহারে ছিল না। না, আমি এই শিক্ষার সমর্থক বা বিরোধী কোনোটা নয়, কিন্তু যুগের প্রয়োজনে সেই সময় যে প্রেক্ষাপট, সারা বিশ্বব্যাপী ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তখন কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে সামরিক প্রশিক্ষণ সমস্ত শিক্ষার একটি অঙ্গ ছিল, কারণ তখনকার রাজনৈতিক অস্থিরতা যে কোনো সময় আক্রমণ প্রতিআক্রমণ হতো এবং দেশের একটি বৃহৎ সংখ্যক শিক্ষার্থী তারা যদি শুধুমাত্র সন্ন্যাসের দিকে চলে যায়, তাহলে সে রাজ্য বা রাষ্ট্রের পক্ষেও কিন্তু একটা ঝুঁকির প্রশ্ন চলে আসে বলে এটা আমার মনে হয়েছে। তাই কিছুটা ক্ষেত্রে এই শিক্ষাদানের ব্যবস্থাটাও কিন্তু থাকার প্রয়োজন ছিল। এই ধরনের আপনি আপনার ব্যক্তিগত মতামত দিতে পারেন। বারবার বলছি, আমি যেগুলো বলছি সেই টিউটোরিয়াল উত্তর দেবেন না, আপনারা আমার কিছু প্রশ্ন মনে আসলো, আমি সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, আপনারা আপনাদের মতন করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট আমরা ইসলামিক শিক্ষার থেকে প্রশ্নে আসবো। ধীরে ধীরে বলেছি, চার্টার্ড অ্যাক্ট, সনদ আইন থেকে শুরু করে সেখান থেকে ডেমনস্ট্রেশনের প্রচুর রিকোয়েস্ট আছে। তারপরে যে স্যাডলার কমিশন থেকে শুরু করে সার্জেন্ট রিপোর্ট, সব কিছু আমরা আস্তে ধাপে আসবো। তারপরে ভারতীয় শিক্ষা কমিশনগুলো নিয়েও, স্বাধীনতার পরবর্তীকালীন শিক্ষা কমিশনগুলো নিয়েও আমরা আলোচনায় আসবো। আপনাদের মতামত, ভালো লাগা, আমার ত্রুটি সীমাবদ্ধতা বহু আছে, সেগুলো সব অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।